প্রজেক্ট হচ্ছে KCF মেডিকেল সোশ্যাল সার্ভিস। ওইটা কি মানে জানো সবাই, আমরা বিদেশি মানুষ হয়ে এই যে থেকে ট্রিটমেন্টটা করছি। আমরা শুধুমাত্র একটা দুটো ভাষা মাতৃভাষায় জানি। সো এই জায়গায় মাতৃভাষা খুব কম লোকজন জানে যারা বাঙালিরা আসে, আর সবাই বোঝে না। তো আমরা এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ, তামিল ল্যাঙ্গুয়েজ না ইংলিশ হোয়াট এভার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তার অনুযায়ী ভাষা বদল করে দেয় হসপিটালে, আরও লোকাল গাইডেন্স করে দেয় হসপিটালে। কোথায় কোন ডিপার্টমেন্ট আছে, কি ট্রিটমেন্ট হয়, কোথায় কী বৃত্তান্ত, সব রকম কিছু আমরা দিতে শুরু করলাম। সো এই কাজটাও বাবাই শুরু করেছিল, পেশেন্টের হসপিটালের ভিতরে সব রকম সাহায্য তৈরি করা, যে কোনো সময় ব্লাড ডোনেশন দেওয়া, আর কত রকম ওষুধপত্র কিনে দেওয়া, গাইড করা। কেন কত একর্স মানে হসপিটালটা, তা ওইটা খুব বড় জায়গা। তোমরা ভিতরে গেলে কোনটা কোথায় আছে কি জানতে পারবে না, অন্তত এক সপ্তাহ তোমরা ঘুরে ফিরে ওটা পর্যন্ত। সো ওইটা পুরোপুরি জানিয়ে দেওয়া দায়িত্ব ছিল বাবার। সো ওই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট হলো KCF মেডিকেল ক্যাম্পস, হেলথ চেক আপ মেডিকেল ক্যাম্পস। যতই আমাদের মানুষরা হসপিটাল ট্রিটমেন্ট নেয়, অনেক লোকজন বোঝে না, সবাই লিটারেট না। অনেক লোকজন যারা লিটারেট মানে যারা পড়াশোনা জানলেও কি টেকনিক্যাল টার্মস হসপিটালে কী কী ট্রিটমেন্ট ওদের চলছে পুরোপুরি ওরা বুঝে ওঠে না। ওইটা পুরোপুরি ওনার জানকারি হয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা পিমস হসপিটালের মাধ্যমে সাহায্য নিয়ে মেডিকেল ক্যাম্পস কন্ডাক্ট করতে শুরু করলাম, বেসিক্যালি ফর ক্যান্সার পেশেন্টস, হার্ট পেশেন্টস, ব্রেন টিউমার, কিডনি সবাই। সো সরি সো অ্যারাউন্ড 12টা ক্যাম্পস আমরা কমপ্লিট করেছি। তো বুঝতে পারছো, মেইন উইথিন 15 মান্থস, 15টা মাস ভিতরে 12টা ক্যাম্পস আমরা কমপ্লিট করেছি সাকসেসফুলি। সো নেক্সট হচ্ছে ডেন্টাল ক্যাম্প। সো ইন্দিরা গান্ধী হসপিটাল মাধ্যমে আমার বান্ধবী, একজন স্কুল বান্ধবী, উনি একজন ডেন্টিস্ট, পিডিয়াট্রিক ডেন্টিস্ট, ওনার নাম ক্যাথরিনা সুস্মিতা বার্ম্যান। সো উনি আমার হেল্প করেছিল কি আমি তোমাদের মানুষের জন্য পরিষেবা দিচ্ছি বলে ওদের ডিপার্টমেন্টে বলে আমাদের এই জায়গায় শুধুমাত্র 20টা মানুষ পরিষেবা নিল ওই দিন আমাদের হোমের থেকে, 20 থেকে 25 মনে করো। আর ওদের লোকজন ছিল তার ইকুয়াল 32-35। তাহলে তুমি বুঝতে পারছো, 30 থেকে 35 মানুষ 20 থেকে 25 মানুষের জন্য এসেছিলেন। সো ওরা পুরো সেট আপ নিয়ে এসেছিলেন, এসে পুরো সেট আপ করে ওরা পুরো ক্লিনিং ওয়ার্ক, পুট্টি ওয়ার্ক, আরও কত রকম অ্যাওয়ারনেস সব কিছু দিয়েছিল। তোমরা সবাই জানো এই গাল এই জায়গাতে শুরু হয় সব রকম, ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, আমরা যা কিছু এর ভিতর থেকে নেব ওইটা শরীরের ভিতরে গিয়ে ভালো হয়ে ওটাও না খারাপ হয়ে যাওয়াও এইটারই দায়িত্ব। আমরা এটা যদি কন্ট্রোল করে রাখতে পারি ভালো, আমরা যদি না পারি অন্য সময় এইটার সমস্যা হবে। পরিষ্কার করে রাখা হোক না, যা জিনিস আমরা খাবো সব কিছু একটা কিছু নিয়ম আছে, সেইভাবে ফলো করলে আমরা শরীর স্বাস্থ্য রাখতে পারি। সো শরীর ভালো থাকা খারাপ হওয়া প্রথম শুরুয়াত হচ্ছে আমাদের গাল। সো ওরাল হাইজিন, ওকে, গাল কীভাবে সাফ রাখতে হবে, গালে টোব্যাকো কনসামশন কীভাবে রক্ষা করতে হবে। ওকে, সবাই ম্যাক্সিমাম জানো টোব্যাকো ব্যবহার করি, তামাক, সিগারেট কত রকম, ওইটার জন্য ওরাল ক্যান্সার, লাং ক্যান্সার সব কিছু হয়। যতই আমরা অ্যাওয়ারনেস দিই না কেন, নেশা যদি একবার না ছাড়তে পারলে ওই মানুষের কিছু করা যায় না। ওই রকম মানুষ 1000 জন এসে আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য লাইনে বসে আছে। সো দেখো ওইসব অ্যাওয়ারনেস নিয়ে আমি পরে কথা বলছি। হ্যাঁ, সো নেক্সট হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামস। সো পেশেন্ট সবাই এই জায়গায় ট্রিটমেন্ট করছে, সব রকম পরিষেবা নিচ্ছে, ওকে, বাট ওদের অনেক কিছু অজানা আছে, ভুল জানা আছে, অনেক কিছু ওরা জানে না, বোঝে না, এইটা ভুল করেও বুঝে উঠে আসে। লাইক ক্যান্সার নেই, একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায়, এটা তোমরা ভাবতে পারছো? এখনও কিছু কিছু মানুষ জানে না। সো ওই রকম অনেক জিনিস অবুঝ হইয়া আছে মানুষ। সো ওদের জন্য সব রকম রোগের ব্যাপারে অ্যাওয়ারনেস,
ট্রিটমেন্ট ব্যাপারে অ্যাওয়ারনেস, স্কিমস ব্যাপারে অ্যাওয়ারনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে অ্যাওয়ারনেস আমরা দিয়েছি। অ্যারাউন্ড 15 অ্যাওয়ারনেস প্রোগ্রামস আমরা কন্ডাক্ট করেছি, লাইক ডেঙ্গু, করোনা ভাইরাস, ক্যান্সার, লাং ক্যান্সার, আস্থমা, চিকেনগুনিয়া, তারপরে ক্লিনিং অ্যাক্টিভিটি, ওই রকম হাজার রকম সমস্যা আছে, হাজার রকম রোগ আছে, ডিসঅর্ডার আছে, সব ব্যাপারে, ইভেন মেন্টাল এলিমেন্টস। ওকে, মেন্টাল স্টেবিলিটি ঠিক না থাকলেও অনেক রকম প্রবলেম হয়, ওই সব ব্যাপারেও আমরা অ্যাওয়ারনেস নিয়েছিলাম। অ্যারাউন্ড 15 to 20 অ্যাওয়ারনেস প্রোগ্রামস আমরা কন্ডাক্ট করেছি আমাদের পেশেন্টের জন্য। কখন, যে সময় আমরা সপ্তাহে সপ্তাহে রেশন দেই, ওই সময় আমরা অ্যাওয়ারনেস কমপ্লিট করার পরে রেশন দিতে শুরু করি। ওকে, সো অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরে নেক্সট প্রজেক্ট হচ্ছে KCF মেডিসিন এইড। মেডিসিন এইড মানেটা কি? আমরা সবাই জানি ওষুধটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের ট্রিটমেন্টের জন্য। ওষুধ আমরা যদি ফ্রি অফ কস্ট হসপিটালের থেকে পাই, ওর থেকে ভালো কিছু নেই। কেন, ওষুধ এমন জিনিস, ওইটা আমাদের ঠিক করবে শরীর খারাপ হয়ে গেলে। আমরা পেশেন্ট মানুষ, কত আর টাকা খরচা করতে পারবো বলো? আরম্ভকালে যা জমানো টাকা সব কিছু আমরা খরচা করে ফেলতে পারি, বাট তারপরে ধার নিতে হবে, জমি বিক্রি করতে হবে, গয়নাগাটি রাখতে হবে, আরও কি, আরও সব রকম আর্থিক সমস্যা এসে যাবে। যতই তুমি ধনী ব্যক্তি হও, শরীর যদি নষ্ট করে ফেলো, তারপরে যা জমানো টাকা জলের মতন খরচা হয়ে যাবে। ওইটা আমরা আমাদের চোখই দেখেছি এই 10 বছর, ইনক্লুডিং আমাদের মা বাবার খরচা করার সময় আমরা দেখেছি। সো সবাই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখো, স্বাস্থ্যসাথী হোক, আয়ুষ্মান ভারত হোক, লোকাল যা ওই এরিয়ার, ওই স্টেটের ইন্স্যুরেন্স নিয়ে রাখো, ট্রিটমেন্টের জন্য অবশ্যই দরকার। ওইটা না থাকলে তোমার খরচা হতেই থাকবে, তোমার টাকা যা জমানো। ওকে, সো হসপিটালও অনেক সময় অনেক রকম ওষুধ দিতে পারে না, আর পেশেন্টরাও ওইটা বেশি দাম বলে কিনতে পারে না। ওই সময় আমরা সাহায্য করি। লাইক আমাদের ম্যানেজার একজন ছিল কার্তিক বলে, ওনার মার CML, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। সো ওনার PM ফান্ডের মাধ্যমে ওনার মার ট্রিটমেন্ট, ওষুধ সব কিছু চলছিল। ওকে, সো একটা সময় কি হয়ে গেছে, ওই ফান্ডের ভ্যালিডিটি শেষ। মানেটা কি, ওর ভিতরে টাকা আছে, স্কিমের ভিতরে ওনার মার নামে টাকা আছে PM ফান্ডে, বাট ওই ভ্যালিডিটি শেষ, দিন শেষ হয়ে গেছে। সো ওই সময় কি, ওইটা আবার অ্যাপ্লাই করতে হবে, যদি অ্যাপ্লাই করে পায় কিনা, একবার মাধ্যমে এলিজিবল কিনা। সো ওই কারণের জন্যই উনি যা টাকা গভর্নমেন্ট অ্যালট করেছে ওই ওনার মার জন্য, সব রকম প্রসিজার্স করে ওইটাও উনি নিতে পারেনি। ওই সময় আমরা আমাদের ডোনার্স কাছে বলে ওনার ওষুধটা পাবিয়ে দিলাম। 10 ট্যাবলেটস, একটা স্ট্রিপ, 2500 to 2700, বাংলায় বলতে গেলে 10টা ট্যাবলেট 2500 থেকে 2700। ওই ট্যাবলেট অ্যারাউন্ড 20টা ট্যাবলেট মিনিমাম একটা মাস দরকার, ওনার ডোসেজ অনুযায়ী পাল্টায়। সো ওই ট্যাবলেটসও আমরা ম্যাক্সিমাম অ্যাট দ্য ম্যাক্স অ্যারাউন্ড 7 to 8 টাইমস আমরা ওনার দিয়েছি, অ্যাপ্রক্সিমেট বলতে চাচ্ছি। ওকে, সো সাহায্য করতে পারিছি। ওকে, ক্রাউড ফান্ডিং মাধ্যমে একবার, আর আমাদের ভালো ডোনার্স আছে যারা, ওদের দয়া বেশি আছে, ওরা ওনাদের জন্য ওষুধটা পাইয়ে দিয়েছে। ওই রকম অনেক লোকজনের আমরা ওষুধ সাহায্য করেছি। ওকে, আরও হবে ওই প্রজেক্ট মাধ্যমে। সো এইরকম অ্যারাউন্ড 6 প্রজেক্টস আমরা এখন চালু রাখিছি KCF কমলেশ চ্যারিটেবল আন্ডারে, 6 হেলথ কেয়ার প্রজেক্টস। ওকে, সো আমি তোমাদের কাছে একটা অ্যাওয়ারনেস নিয়ে বসবো আবার, বাট এই ভিডিও একটা লেন্থি ভিডিও হয়ে গেছে, আর এতে আমি লাস্টে একটা জিনিস আমি বলে কমপ্লিট করছি। কি মানে, তোমরা সবাই জানো আমাদের কাছে কত লোকজন পরিষেবা নেয়।
সো মানুষরা সবাই এখন, বা আমার বাবা চলে যাওয়ার পরে খুব কষ্ট দুঃখই আছে। অনেক লোকজন বিশ্বাস হারিয়ে গেছে বলতে পারো। আমার বাবা থাকার সময় আমার বাবা নিজে থেকে ওদের সব কিছু দেখে শুনে রাখা, হোমে আরও হসপিটালে গিয়ে সব রকম পরিষেবা দিত। তোমরা জিজ্ঞেস করতে পারো, তোমরা দুজন ছেলেবেলে আসো তো, তোমরা পারো না? হ্যাঁ পারি, আমরাও করেছিলাম। 2 বছর অরাউন্ড আমিও মেডিকেল সোশ্যাল সার্ভিস হসপিটালে করেছিলাম, আমার ভাইও করেছিল। বাট এখন সময় নেই আমাদের, অনেক রকম কাজ জড়িত হয়ে গেছি আমরা। ব্যক্তিগত কাজ আর পড়াশুনো, আরও এনজিওর কাজ, কত রকম কাজ জড়িত হয়ে গেছে। সো আমরা প্রতিটা মানুষের জন্য সময় দিতে পারি না। আমরা লোক রাখিছি তার জন্য ট্রান্সলেট করে তোমার বুঝিয়ে দেবে। যদি বা তুমি লোক না পাও, আমরা ভার্চুয়ালি লিখে দিয়ে দেবো, না হলে তোমার ফোনে রেকর্ড করে দেবো, না হলে তোমাদের ফোনে যা ধরিয়ে দাও ডক্টর কাছে, আমরা বুঝিয়ে দেবো। তোমার কোনো রকম অসুবিধা হবে না মেডিকেল সোশ্যাল সার্ভিস নিতে গেলে। হুম সো ওই রকম আমরা লাস্ট দেখছো, আমি এখনো ওই কমপ্লিট করিনি, ওই জিনিসটার ভিতরে আসেনি। সো আমাদের একটা রান্নাঘর দরকার। সো রান্না যেটা পাশে পাশে পেশেন্টের পাশে রাখে করছে, ওদের খুব অসুবিধা হয়, ধোঁয়া হয়, ঝাঁজ লাগে, আর জানো তো কত রকম সমস্যা হয় রান্না করার সময়। ওই কারণের জন্য বাড়িও রান্নাঘর আলাদা থাকে। বাট এই যে আমরা আলাদা আলাদা সব কিছু দিতে পারিনি, তা সব রকম জিনিসপত্র সরঞ্জাম দিয়ে দেয়, হাঁড়ি উড়ি বাসনপত্র, আর রান্নার জন্য গ্যাস ওভেন সব কিছু। সো ওরা শুধু ওদের দরকারের মতন ডায়েট প্ল্যানটা কমপ্লিট করতে হবে। তা আমরা ওইটা ওই গ্যাসের সার দিয়ে দিচ্ছি, আর আমরা আলাদা করে রান্নাঘর বানাবো। ওকে, আমাদের যে জায়গা আছে ওই জায়গায় নতুন করে রান্নাঘর হবে উইথ 9 স্টেশনস। ওকে, ওই যে সবাই যত সময় পারে রান্না করতে পারে, যে কোনো সময় পারে রান্না করতে পারে। আম, আর ওদের পেশেন্টের অসুবিধা হবে না, গরম লাগবে না, জায়গা ময়লা হবে না, আর কত রকম সমস্যা যেটা ছিল সব দূর হয়ে যাবে। আর পেশেন্টের জন্য ওই একটা ভার ছিল গ্যাসের ভাড়া, ওইটাও কমে যাবে। হ্যাঁ, আর আমরা আমাদের মহল যেটা আছে, মানে আমাদের হোম, ওইটা আবার পেইন্ট করতে হবে। 2018 সালে নিয়েছিলাম, তখন ভালো করে পেইন্ট করে দিল। বাট এখন আমরা জানো আমাদেরও আর্থিক সমস্যা আছে, ওই কারণে পাচ্ছি না। তো আমরাও আমাদের বাবার পিএফের টাকা নিয়ে হোক না বাইরে কিছু কিছু ফান্ড নিয়ে হোক, এই কাজটা শুরু করব। তার জন্য আমার পুরোপুরি কোটেশন তৈরি করা হয়ে গেছে। যারা কাজ করবে তাদের ডেকে নিয়ে এসে কত কত মালকড়ি দরকার, কত কি টাকা দরকার, কত লেবার্স দরকার, সব কিছু আমি কোটেশন হিসেবে তৈরি করেছি। ওইটা টোটাল কোটেশন কস্ট অ্যারাউন্ড 2,70,000 আসছে, বোথ মেটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট, রান্নাঘর প্লাস পেইন্টিং কস্ট, রেনোভেশন। ওকে, সো এইটার জন্য এই ক্যাম্পেইনটা আমি শুরু করেছি। ওকে, কেন তোমরা সরকারি অনুদান পাও না, ওরকম যদি জিজ্ঞাসা করো, মানে না, আমরা এখনো সরকারি অনুদান পাওয়ার যোগ্যতা হইনি, এখনো সময় আছে। ওকে, সো আমরা কোম্পানির কাছ থেকে হোক না সরকারের কাছ থেকে হোক নিতে গেলে এখনো আমাদের যোগ্যতা বাড়াতে হবে। সো অত সহজে তোমরা মনে করো না এনজিও মানে টাকা ঢালতেই থাকবে সবাই, কেউ অত সহজে টাকা ঢালবে না। কোটি কোটি এনজিওস আছে ইন্ডিয়ার ভিতরে। ওকে, বড় ছোট হইয়ে অনেক এনজিওস আছে, অনেক বয়স্ক এনজিও আছে, নতুন নতুন এনজিওস আছে, আর যারা টাকা পয়সা সাদা কালো করে সেই রকম এনজিও আছে। তা ভালো পরিষেবা, ঠিক পরিষেবা এনজিও কিসের জন্য খোলা, ওইসব খুব কম। হুম আমি আর বলে তোমার বোঝাতে হবে না, ওইসব খুব কম। সো আমরা যথেষ্ট হোক পরিষেবাটা বাড়াতে চাই, আরও ভালো করে দিতে চাই। আমাদের যে জায়গা আছে ওই সব কিছু খুব ড্যামেজ কন্ডিশন হয়ে আছে। আর আমরা অ্যারাউন্ড 32,000 দিচ্ছিলাম ভাড়া করোনার আগে। 5 লাখ টাকা ডেপোজিট হয়ে আছে, আরও আর জায়গায় 2 লাখ টাকা ডেপোজিট। ওকে, সো এখন কিছু 1 বছর আগে পর্যন্ত 20,000 টাকা দিতাম। হুম কিছু কিছু জায়গা ছেড়ে দিয়েছে বলে। আর এখন চলছে 25,000 টাকা। আরও কত টাকা বাড়বে আমাদের হিসেব নেই। সো আমরা কোথার থেকে দেব? কোনো অনুদান পাই না, না কোনো রকম ফান্ড পাই না। শুধুমাত্র মানুষদের কাছ থেকে যা আমরা পাই ওইটা রোটেশন করে ওদেরই দেই।
আর ওইটা রেখে আমরা সব রকম পরিচালনা করি এনজিওতে। ঘর ভাড়া দেওয়া, মেইনটেনেন্স কস্ট দেওয়া, কারেন্ট বিল, ওয়াটার বিল, একটা দুটো কর্মচারী থাকলে তাদের স্যালারি, তারপরে ইভেন্টস তৈরি করা, রেশন দেওয়া, ক্যাম্পস কন্ডাক্ট করা, সব কিছু আমরা ম্যানেজ করি। সো একটা ফান্ড আসলেই একটা এনজিও কাজ চলবে, মানে সেই রকম এনজিও না আমরা। আমরা হচ্ছে সেলফ সাস্টেইনেবল এনজিও। বাইরে থেকে ফান্ড না থাকলেও আমরা কাজ করতে পারি। ওকে, বিশেষ করে আমাদের এই সময়টা হচ্ছে এই ফান্ডসগুলো, বড় বড় ফান্ডসগুলো দরকার পড়ে। এইটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট হয়ে আসবে বাইরের থেকে অনুদান নিয়ে। আর সবাই জানো রেশনটা আমরা একটা দুটো জায়গাতে আর কিছু লোকজন সাহায্য করে, ওইটার জন্যই ওই প্রজেক্ট ভালো চলছে। আমি খারাপ বলবো না, প্রতিটা মানুষ সন্তুষ্ট আছে ওরা ওই প্রজেক্টের মাধ্যমে যা রেশন পায়। তো বেশি বেশি আমরা ভালো কিছু ওদের উপকার না করতে পারলেও অল্প অল্প তো পাচ্ছি। আমার বাবা যথেষ্ট হোক ওই পেশেন্ট মানুষের জন্য লাস্ট 10 বছর দিয়ে গেছে। এইটা তুমি যে জায়গায় মানো কি না মানো, এই যে যারা যারা প্রতিটা মানুষ আমাদের গ্রামেতে হোক না সারা ওয়েস্ট বেঙ্গলতে হোক, উড়িষ্যাতে হোক, তামিলনাড়ুতে হোক, যারা যারা আইএসে এসেছে তারা জানে কমলেশ নাম কত দূর ছড়িয়ে আছে। ওইটা আমি কেউ না জয় করার জন্যে, তারা নিজেরাই জানে। আমার বাবা মারা যাওয়ার পরে কত কষ্ট দুঃখ করে আমাদের কাছে কথা বললো একটা মানুষ। সো আমার বাবা পুরোপুরি হাজার রকম সমস্যা এই 2024-এ ভোগ করেছে। ওই কারণের জন্যে আমার বাবার স্ট্রেস বেশি হয়ে লাস্ট আমার মার শরীর খারাপ হয়ে, ওই কারণের জন্য আমার বাবার টেনশন হোক হোক হাজার কিছু আছে। আমি আর ওইটা বড় করে বলতে চাই না, ওইটা কেন ব্যক্তিগত ব্যাপার আর অফিসিয়াল ব্যাপার হয়ে যাচ্ছে। সো ওই কারণের জন্য আমি আর বেশি বলছি না। সো ওই কারণের জন্যে আমাদের বাড়ির দুজন গুরুজন চলে গেছে। ওকে ফাইন, আমি আর ওই তামিল ভিডিওতে মতন আর এমোশন হতে চাই না। ওইটা কি নিয়ে এমোশন হয়ে গেল তোমরা সবাই বুঝতে পারছো মনে। আমাদের মানুষ ওয়েস্ট বেঙ্গলে হোক অন্য জায়গায় হোক, আমি এইটা ওপেনলি বলছি, অনেক রকম সমস্যা পাচ্ছে, হসপিটালে হোক না ট্রিটমেন্টে হোক। যেটা ওরা পাইয়েছে ওই সমস্যাটা আমিও পাইছি, নিজেই থেকে ওই সমস্যাগুলো দেখেছি। ওইটার জন্য আমার মাও ত্যাগ হয়ে গেছে, বুঝতে পারছো। আমার ক্ষমতা আছে, আমি যদি ছিঁড়ে গোটে, সরি খারাপ বলছি না, আমি যদি পারতাম আমার মার এই যে নেশটি পারতাম, তা আমি শুধুমাত্র আমার মার পরিস্থিতি বুঝিয়ে আর ওই যার হেলথ কেয়ার সিস্টেমের একবার মাত্রই আমি বিশ্বাস করলাম আমি হারিয়ে গেছি আমার মার। আমার মা যদি আমাদের কথা শুনে যদি ঠিক সময় আমাদের এই জায়গায় পৌঁছে যেত, আমার মা আর কতদিন বাঁচত বলে আমি হিসেব করতে পারতাম না। এই যে যা হ্যাঁ হেলথ কেয়ার সিস্টেম, আমার বাবাও এত টেনশন স্ট্রেস হয়ে আমাদের সাইডে যেত না। দুজনেরই একে অপরকে খুব ভালোবেসে ফেলেছে, তাই একজন ছেড়ে আর একজন থাকতে পারিনি। মা বলে দিয়েছে এই মানুষটা তো আরো 4 বছর তো বাঁচতে পারতো, আমার তো শরীর খারাপ হয়েছে, আমার তো ভগবান নিয়ে নিতে পারতো। আমার মা যেদিন আমার বাবা মারা যায় ওই দিন মুখ দেখা পর্যন্ত মা বিশ্বাস করিনি। আর শ্রাদ্ধ করার সময় বলেছিল আর আমি আর বাঁচার ইচ্ছা নেই, আমি বাবার কাছে চলে যাব, তোমরা দিকে নাও তোমার মতো। বলেছে আমাদের আর কেরা আছে, তোমরা ছাড়া আর কে আছে জিজ্ঞাসা করি, তা আমার আর বাঁচার ইচ্ছা নেই, ওইরকমই বলে দিস আমার কাছে আর ভাইয়ের কাছে। যেদিন মারা যায় ওই দিন পর্যন্ত আমি নিজেই বিশ্বাস করিনি আমার মা মারা যাবে বলে। আমি শুধুমাত্র ট্রিটমেন্টের বিশ্বাস করলাম, হয়েছে ট্রিটমেন্ট চলছে, ওষুধ খাওয়াচ্ছি, দীর্ঘদিন আমি ঘুম না পড়ে করে আমি আমার মার দিকে রেখেলাম। কত দূর ট্রিটমেন্টের জন্য ওই হসপিটাল এই হসপিটাল 100 কিলোমিটার 200 কিলোমিটার পর্যন্ত আমি ঘুরেছি আমার মা নিয়ে। একটা বমির ওষুধ লিখে দিতে পারতেন না একটা সরকারি ডক্টর, টাকা দিয়ে ওনার প্রাইভেট
ক্যাবিনে বসলেই উনি ঠিক ওষুধ লিখে দেয়, মানে ওইটা কি সিস্টেম? সরকারি জায়গায় যে ওষুধ লিখে দিচ্ছে ওইটা বমি বন্ধ করতে পারতে না, মানে এর কি সিস্টেম? আমি ওইটার জন্য আমি 1 সপ্তাহ আমি নষ্ট করেছি, বমিটা বন্ধ না করতে পারি। ওতে আমার মার সব রকম জল যা গায়ে ছিল, শরীর ভিতরে ছিল, সব খেয়ে গেছে। আমি অত অবুঝ হয়ে গেলাম, বিশ্বাস করলাম কি ঠিক ট্রিটমেন্ট চলছে চলছে মনে করে। তারপরে আমি গ্রামের মানুষের মুখের কাছ থেকে শুনেছি কি ওই হসপিটাল কি খারাপ কাজ করলে তুমি, প্রাইভেটে দেখাইছি 2 দিন বমি বন্ধ। সো আর আমি আর ওইসব ব্যাপারে আর বলতে চাই না। ঠিক মতন সময় তুমি যদি ডায়াগনোজ না করো, ঠিক মতন সময় রোগ যদি না ধরা করো তোমরা কোনো দিন তোমার ট্রিটমেন্ট সফল করতে পারবে না, না তোমাদের মানসিক বাঁচাতে পারবে না। ওকে, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাও, না হলে হেলথ কেয়ার সিস্টেমটা ওটা ঠিক করো। এতটা মানুষ কেন সাউথ ইন্ডিয়া আসতে হবে? ইস্টের থেকে ওয়েস্ট কেন যেতে হবে? টাটা মেমোরিয়াল, মুম্বাই টাটা মেমোরিয়াল, সাইবাবা হসপিটাল, সিএমসি হসপিটাল, পন্ডিচেরি হসপিটাল কেন যেতে হবে? কেন? ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো হসপিটালস আছে তো। হ্যাঁ, ওই জায়গায় যে পরিষেবা পায় না যেটা কেন এই যে এসে পাওয়ার জন্য চেষ্টা করতেস? আমি খারাপ বলছি না, এই সব কিছু আমি প্রতিটা মানুষের কাছ থেকে মুখে শোনার কথা, আমি আর আমার বাবা সবাই মিলে। তার জন্য এই এনজিও শুরু হয়েছে। আমরা তো এনজিও শুরু করে এইসব কিছু আমরা চালু করিনি, রুম হিসেবে দেওয়া শুরু করলাম, আমার বাবা শুরু করলো ওই সময়। আচ্ছা, এসে ট্রিটমেন্ট করছে, এত দূর এসে কষ্ট পাচ্ছে, তাদের আর কত তুমি ভাড়া নেওয়া? সো লো কস্টে শুরু করলো। সো মানুষদের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস স্বাস্থ্য, শরীর, ওইটা যদি খুইয়ে যায় আউট, আর কিছু থাকবে না তোমার জীবনে। যা কিছু রেখেছো সব কিছু হারিয়ে যাওয়া। তো শরীরটা ঠিক রাখো, মনটা ঠিক রাখো, আরও পরিবারের দিকে রাখো, মা বাবার বিশেষ করে ঠিক সময় সব রকম চেক আপস করো, মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে রাখো, সব রকম কি কি দরকার স্বাস্থ্যের জন্য ওইটার প্রথম ইম্পর্টেন্স দাও, গুরুত্ব দাও। তুমি যদি না দাও আমার মতন হাল তোমারও হবে একদিন, এটা আমি বলে দিচ্ছি। আমি রাগ করছি মনে করো না, আমার জীবনে যা ঘটেছে ওইটার উপরে রাগ। সরি অ্যান্ড থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই।